মোজাম্মেল হতবাক হয়ে বলল, এ আপনি কি বললেন ভাইজান? আপনার তো সবই জানেন, স্বল্প আয় আমার। এতগুলো মানুষের সংসারে ছোট কোনো বিলাসিতা করারও সুযোগ পাই না। এখন আমি কিভাবে গাড়ি দিব আপনাদের? ছেলের বাবা কিছুটা গম্ভীর হয়ে বললেন, কেন, আপনি কি ভেবেছিলেন মেয়েকে এক কাপড়েই পার করবেন? মেয়ে মামাবাড়ির মানুষ, বাপ আছে না নেই তারও ঠিক নেই। কিন্তু আপনারা তো বলেছিলেন আপনাদের কোনো দাবি দাওয়া নেই। ছেলের বাবা একটা কৌতুকপূর্ণ হাসি দিয়ে বলল, আপনি তো আচ্ছা বোকা মানুষ ভাইজান। কিভাবে ভাবলেন ভাগ্নিকে এত বড় ঘরে এমনিতেই বিয়ে দিয়ে দিবেন? অন্য কোনো জায়গা হলে আরো বেশি দাবি করবে এমন অন্যর ঘরের মানুষ হওয়া মেয়ের। আমরা তো কমই চাইলাম। মোজাম্মেলের মুখ শুকিয়ে আসে। সে মনে মনে সিদ্ধান্ত নেই এই বাড়ি সে মেয়ে বিয়ে দিবে না। এমন না যে পদ্ম তার বোনের মেয়ে বলে সে এমন সিদ্ধান্ত নিল। নিজের মেয়ে হলেও সে কখনোই পরিবারে মেয়ে দিত না। এটা তো এক প্রকার অন্যায়। তারা যদিও বলেছে তাদের কোনো দাবি দেওয়া নেই, কিন্তু মোজাম্মেলকে একেবারেই খালি হাতে পাঠাতো মেয়েকে? গ্রামের এক ফালি জায়গা বিক্রি করে হলে এক সেট ফার্নিচার মেয়েকে কিছু গহনা আর ছেলের সোনার কিছু একটা জিনিস দিতই। কিন্তু এই মুহূর্তে গাড়ি কিভাবে দিবে সে? মোজাম্মেল নিচু স্বরে বলে, ভাই চলেন ভেতরে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ছেলের বাবা কিছুটা ব্যঙ্গ করে বলে, গাড়ি না দিতে পারলে কিন্তু এই বিয়ে হবে না। নেহাত আমার ছেলেটা মেয়ের ছবি দেখে জোরাজুরি করলো, না হলে কত ধনীর মেয়ের বাবার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমার ঘরে মেয়ে পাঠানোর জন্য। তারা আরও অনেক কিছুই দিতে রাজি আমাদের, সেখানে আমি তো বেশি কিছুই চাইনি। মোজাম্মেল কিছুই বলল না, অদ্ভুত দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকলো ভালো মানুষের মুখোশ পরা লোকটার দিকে। ছেলের বাবাকে নিয়ে বসার ঘরে ফিরে এসেছে মোজাম্মেল। তার চোখ মুখ অন্ধকার, তাও সবার সামনে জোর করে মুখে একটা হাসি ফুটিয়ে রেখেছে সে। কিন্তু মোজাম্মেলের সেই কৃত্রিম হাসি আর কেউ বুঝতে না পারলেও তার বোন সেতারা ঠিকই বুঝলো ভাইয়ের কোনো একটা সমস্যা হয়েছে। অজানা আশঙ্কায় বুকটা ধক করে উঠে তার। এদিকে পদ্ম আরিফকে নিয়ে ফিরে এসেছে। তার চোখ মুখ বলে দিচ্ছে সে আরিফকে কতটা পছন্দ করেছে। লাল হয়ে গেছে ফর্সা গাল লজ্জায়। আরিফকে দেখে মনে হচ্ছে সে বুঝে এখনই বিয়ে করতে পারলে বাঁচে। তাদের মুখ দেখে সবাই যা বুঝার বুঝে গেল। সে তারা খুশি হয়ে যেও হতে পারছে না, বারবার মনের মধ্যে কু ডাকছে, ভাইয়ের মুখটা এমন মলিন হয়ে গেল কেন? কি এমন বলেছে ছেলের বাবা? সে তারা টেনে ভাইকে ভিতরের একটা ঘরে নিয়ে গেল। মোজাম্মেল জোর করে নিজের স্বাভাবিক রাখার চেষ্টা করছে। কি রে আপা, সবাই ওখানে অপেক্ষা করছে, তুমি আমাকে এখানে টেনে আনলে কেন? তোর সাথে আমার কথা আছে। সবাই চলে যাক, পরে নিরিবিলি কথা বলি আমরা। না, এখনই বলতে হবে। মোজাম্মেল একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলো, আচ্ছা বলো কি বলবে। ছেলের বাবা তোকে আলাদা ডেকে নিয়ে কি বলল? মোজাম্মেল চুপ করে থাকে, কিছুই বলে না। কি চুপ করছিস কেন? কি বললো তোকে উনি? কিছু দাবি করছে আমাদের কাছে? আরে না, কি দাবি করবে, ওনারা অনেক ভালো মানুষ। সে তারা ভাইয়ের চোখের দিকে তাকিয়ে থাকে। ছোট থেকে তার ভাই মিথ্যা কথা বলে সে ধরে ফেলতে পারত। এখনো সে বুঝতে পারছে তার ভাই তাকে মিথ্যা কথা বলছে। নিশ্চয়ই বড় কিছু চেয়েছে উনি। সে তারা খাটের উপর বসে পড়ল। কি ব্যাপার আপা, বসে পড়লে কেন? রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ওনারা তো খেয়ে বাড়ি ফিরবেন আবার। রাত তো কম হলো না। সে তারা মুখ গোমরা করে বসে থাকে। কি হলো কি আপা, উঠবে না তুমি? আমি এখানে মেয়ে বিয়ে দেব না। মোজাম্মেল কিছুটা অবাক হয়ে বলো, এসব কি বলো আপা? আগে মেয়ের মতামত তো শোনো, ওর যদি পছন্দ হয় তাহলে আমরা আপত্তি কেন করব? মোজাম্মেল এখনই নিজের কোনো সিদ্ধান্ত জানাতে চায় না। সে ভেবেছিল বসার ঘরে এসে সে সবাইকে জানিয়ে দেবে যে তারা আরও একটু ভেবে দেখার সময় চায়। কিন্তু পদ্মর চোখে মুখে যে উচ্ছ্বাসটা সে খেয়াল করেছে, এরপর সে চাইলেও কিছু বলতে পারেনি। এখন সবকিছু নির্ভর করছে পদ্মর উপর। সে যদি এখানে বিয়ে করতে রাজি থাকে তাহলে তার মনটা সে ভেঙে দিতে পারবে না। এমনিতেই ছোট থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে ছেলে মেয়েগুলো। বাবা থেকেও না থাকার কষ্টে তো বছর বই নিয়ে বেরিয়েছে ওরা। আর কোনো কষ্ট মামা হয়ে সে ওদের দিতে পারবে না। পদ্ম যা সিদ্ধান্ত নেওয়া নিক, আমি এখানে মেয়ের বিয়ে দিব না। যারা বিয়ের আগেই নিজ থেকে জিনিসপত্র চায় এমন জায়গায় কোনোদিনও মেয়েকে পাঠাবো না আমি। মেয়ের বাপ নেই, মামা বাড়ি থেকে মানুষ দেওয়ার মতো কিছুই নেই আমাদের মেয়ে ছাড়া। এসব কিছু মেনে যদি কেউ বিয়ে করতে আসে তাহলেই মেয়ে বিয়ে হবে, না হলে মেয়ে সারা জীবন কোমরেই থাকবে। মোজাম্মেল আবারও জোর করে হেসে বলে, আপা তুমি না বড্ড ছেলে মানুষ, জানো তো আমি কি একবার বলেছি তারা আমার কাছে কিছু চাই? তুমি নিজ থেকে এত কিছু ভেবে বসে আছো। সে তারা ভুরুকুসকে ভাইয়ের দিকে তাকিয়ে বলো,
তাহলে ছেলের বাবার সাথে কথা বলে আসার পর তোর মুখটা এমন অন্ধকার লাগছিল কেন? কি কথা হয়েছে তার সাথে তোর? একটু আগেও তো বেশ হাসি খুশি লাগছিল তোকে। মোজাম্মেল হেসে দিয়ে বলে, ও কিছু না আপা, একটু মাথা ধরেছে আর কি। তুমি এসো তো, ওদের খাবার আয়োজন করো। সেতারা তবুও মন থেকে খুশি হতে পারছে না। তার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার তো আছেই। জোর করে সেতারা সবার খাবার ব্যবস্থা করতে গেল। এদিকে জোহরা, পুষ্প, কুহু, মাহি পদ্মকে অন্য ঘরে টেনে চারপাশ থেকে ঘিরে ধরে রেখেছে। জোহরা পদ্মকে খোঁচা দিয়ে বলল, কি গো পদ্মরানী, মুখ থেকে হাসি যেন ফুরোচ্ছেই না। তা কি কথা হলো হবু বরের সাথে? পদ্ম অসহায় বোধ করে। এমন লজ্জা সে কোনোদিনও পায়নি। মনে হচ্ছে দৌড়ে যেয়ে নিজের ঘরের দরজা আটকে বসে থাকে। কুহু মুখ শক্ত করে বলো, আপা আর কি বলবে? আমি নিশ্চিত আবার পছন্দ হয়নি লোকটাকে। এমন একটা হোতকা লোকে কি পছন্দ করে? জোহরা চোখ রাঙিয়ে মেয়ের দিকে তাকায়। পদ্মর মনটা খারাপ হয়ে যায় কুহুর কথা শুনে। তার লজ্জায় রাঙা মুখটা হঠাৎ মলিন হয়ে যায়। পুষ্প একটু বিরক্ত হয়ে বলে, আহ কুহু থাম তো, আবার কথা শুনতে দে। জোহরা সবাইকে ধমক দিয়ে বলো, বাচ্চা কাচ্চা সব বাইরে যা, আমি পদ্মর সাথে একা কথা বলবো। ওরা যায় না, কথা শোনার জন্য অস্থির হয়ে অপেক্ষা করে। জোহরা সবাইকে জোর করে বের করে দিয়ে ঘরের দরজা আটকে দেয়। পদ্মর মুখটা উঁচু করে ধরে বলে, আমাকে বল তো কি কথা হয়েছে? তোর ছেলেকে পছন্দ হয়েছে তো? পদ্ম মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। কি হলো বল? পদ্ম আস্তে করে বলো, মামি কুহু যা বললো তা কি সত্যি? জোহরা পদ্মর হাত মুঠোর মতো ধরে বলো, তোর কাছে আরিফকে কেমন লেগেছে তাই বল। কুহু এখনো ছোট, ভালো মন্দের কিছুই বোঝে না। রূপবান চরিত্রহীন ছেলের থেকে রূপহীন চরিত্রবান ছেলে হাজার গুণে ভালো। আর সংসার করবি তুই। কুহু কথা কেন ধরছিস তুই? মামি আমার ওনাকে ভালো লেগেছে, এতটুকু বলেই পদ্ম চোখ বন্ধ করে ফেলে। মামির সামনে কি ভীষণ লজ্জা করছে তার। জোহরার চোখ মুখ আলোয় ঝলমল করে ওঠে। পদ্মকে টেনে বুকে চেপে ধরে। পদ্মর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমারও কেন জানি ছেলেটাকে দেখে ভালো লেগেছে। মনে হচ্ছিল খুব সহজ সরল একটা ছেলে। আমার মন বলছিল তোর ওকে ভালো লাগবেই। তাছাড়া আমার বোন বলেছে ওই এলাকায় যদি একটা ভালো ছেলে থাকে তাহলে সেটাই আরিফ। তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস পদ্ম। পদ্ম মামির বুকে মাথা ঠেকিয়ে নখ খুঁড়তে থাকে। খাওয়া দাওয়া শেষে সবাই চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আরিফ বারবার ভিতরের ঘরের দিকে উঁকি দিচ্ছে পদ্মকে এক নজর দেখার জন্য। সেই যে মেয়েটা ভিতরে গেছে আর একবারও এদিকে আসেনি। এমন লজ্জাবতী না মেয়েটা। আরিফের দুলাভাইরা তাকে নিয়ে হাসাহাসি করেই যাচ্ছে। ছেলের মা আর চাচি জোহরা আর সেতারার সাথে কথা বলছে। শুধু হাসি নেই মোজাম্মেলের মুখে। সে শুধু জোর করে হাসি ধরে রাখার চেষ্টা করছে মুখে, কিন্তু গাড়ির কথা ভাবলেই তার শরীরটা কেমন খারাপ লাগতে থাকে। সেতারা নজর তার ভাইয়ের দিকে। সে স্পষ্ট বুঝতে পারছে কোনো একটা সমস্যা তো হয়েছেই, যা তার ভাই তাদের বলছে না। তো ভাইজান, মেয়ে তো আমাদের সবার খুব পছন্দ হয়েছে। আমরা মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব বউ করে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই। আপনারা কি বলেন? ছেলের বাবা রহস্যজনক চোখে মোজাম্মেলের দিকে তাকিয়ে বলে। মোজাম্মেল স্নান হেসে বলে, আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো কথা। বেশ বেশ, আপনারা তাহলে নিজেরা নিজেদের মতো কথাবার্তা বলুন। আপনাদের কোন তারিখে বিয়ে হলে সুবিধা হয় আমাদের জানিয়ে দেবেন একটা ফোন করে। আমরা এরপর আমাদের প্রস্তুতি শুরু করব। কত কেনাকাটা রয়েছে, আবার অনেক মানুষকে জানানোর বিষয় আছে। বুঝেনি তো, আমাদের এত বড় পরিবার, আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী মিলে অনেক মানুষ। মোজাম্মেল ক্ষীণস্বরে বলো, জি তা তো অবশ্যই। আজ বরং আমরা আসি তাহলে। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে ফোন পাবো আমরা। শেষ কথাটা কিছুটা জোর দিয়ে বলো ছেলের বাবা। মোজাম্মেলের দিকে তাকিয়ে মোজাম্মেল কিছুই বলো না, স্মিতে এসে মাথা নাড়ালো শুধু। পদ্মকে তার মামা তার ঘরে ডেকে এনেছে। সেকান্ত তার ভাগ্নির সাথে কথা বলতে চায়, আর কেউ নেই সেখানে। পদ্ম মাথা নিচু করে খাটের কোনায় দাঁড়িয়ে আছে। মোজাম্মেল অদ্ভুত চোখে পদ্মকে দেখছে। কি সুন্দর দেখেছে তার ছোট্ট সে পদ্ম মামুনিকে। বাড়িতে আরও 3টি মেয়ে আছে, তবুও পদ্মকেই যেন সে সবার চেয়ে বেশি ভালোবাসে। পদ্মর মাঝে সে নিজের মাকে দেখতে পায়। পদ্ম পদ্ম অস্ফুট স্বরে জবাব দেয়, জি মামা। এদিকে আয় মা, আমার পাশে এসে একটু বস। পদ্ম ধীর পায়ে হেঁটে মামার পাশে এসে বসে। মোজাম্মেল পদ্মর মাথায় হাত রেখে বলো, দেখ পদ্ম, তোরা 3 ভাই বোনকে আমি কখনো কুহু আর মাহির থেকে আলাদা কেউ ভাবিনি। কোনো সময় যেন তোরা তোদের বাবার কষ্ট বুঝতে না পারিস, সেই চেষ্টা করে গিয়েছি আমি সারা জীবন। কতটুকু সফল হয়েছে আমি জানি না। যদি আমার কোনো ভুল কোনোদিন হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিস মা। এই বলে মোজাম্মেল হাউমাউ করে কেঁদে ওঠে। পদ্ম হতবিহ্বল হয়ে যায় মামার কান্না দেখে। সে কোনোদিনও মামাকে এভাবে কাঁদতে দেখেনি। আজ হঠাৎ মামার কি হলো? পদ্ম তার মামার পায়ের কাছে বসে তার পা দুটো চেপে ধরে। মামা, কি হয়েছে তোমার?
এভাবে কেন কথা বলছো তুমি? কেন কাঁদছো? দয়া করে তুমি কেঁদো না মামা। তোমার এই কান্না আমার সহ্য হচ্ছে না। আমার ভিতরটা ভেঙে চলে যাচ্ছে মামা। মোজাম্মেল কান্না থামানোর চেষ্টা করে পারে না। পদ্ম মামার পা জড়িয়ে আকুল হয়ে কাঁদতে থাকে। সেই যে এই বাড়িতে এসে উঠলাম আমরা বাবার ঘর থেকে, তুমি আর মামি আমাদের কখনো বুঝতে দাওনি এটা আমাদের বাড়ি না। সব সময় সব আবদার মিটিয়েছো। ছোট্ট একটা চাকরি করে এতগুলো মানুষকে সংসার টেনেছো তুমি, তাও কখনো সামান্যতম বিরক্ত হওনি আমাদের উপর। তুমি তো আমাদের কাছে সুপারম্যান মামা। তুমি যদি এভাবে কাঁদো আমরা কোথায় যাব মামা? মোজাম্মেল পদ্মকে ধরে আবার তার পাশে বসায়। পদ্মর চোখ লাল হয়ে আসছে। বোকা মেয়ে, কাঁদছিস কেন তুই? তোমার কান্না দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি মামা। পাগলি, আমি তো কাঁদছি তুই আমাদের ছেড়ে চলে যাবি তাই। পদ্ম কিছুই বলে না, শুধু ফোপাতে থাকে। পদ্মমা, আমাকে একটা কথা বলতো, তোর আরিফকে পছন্দ হয়েছে তো? পদ্ম মাথা তোলে না, চুপচাপ বসে থাকে। কি হলো বল মা, সব কিছু তোর উপর নির্ভর করছে। তোর যদি আরিফকে ভালো না লাগে আমি কারো কথা শুনবো না, কিন্তু তোর যদি ওকে পছন্দ হয় আমি যেভাবে হোক তোর বিয়ে আরিফের সাথেই দেব। পদ্মকে চুপ করে থাকতে দেখে মোজাম্মেল পদ্মের মুখ উঁচু করে বলে, আমাকে বলতে সমস্যা হলে তোর মামিকে বল। পদ্ম এবার আস্তে আস্তে করে বলে, মামা আমার ওনাকে অনেক ভালো লেগেছে। আমাকে বিয়ে যদি দিতেই চাও ওনার সাথেই দাও। মোজাম্মেলের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে পদ্মকে বুকের সাথে চেপে ধরে। সে মনে মনে ঠিক করে ফেলে, তার মেয়েটা যখন আরিফকে এতই পছন্দ হয়েছে সে আর দেরি করবে না। যেভাবেই হোক ধার দেনা করে হলেও সে গাড়ির ব্যবস্থা করবে। আর কোনো কষ্ট সে ওদের দিতে পারবে না। আরিফ বসে আছে তার বাবার সামনে। তার বাবা মুখ গম্ভীর করে অন্যদিকে ফিরে বসে আছে। বাড়ি আসার পর থেকে সে কারোর সাথে কথা বলেনি। আরিফ বাবার মুখের দিকে তাকিয়ে বলল, বাবা তোমার কি হয়েছে? তোমার কি পদ্মকে পছন্দ হয়নি? সংসার করবে তুমি, তোমার পছন্দ হলেই হবে। আরিফ ভুরু কুঁচকে বলল, এটা কেমন কথা বাবা? আর ওখানে তো তুমি ওনাদের সাথে বেশ ভালো করেই সবকিছু ফাইনাল করে আসলে, এখন এসব কথার মানে কি? আরিফের বাবা শব্দ করে চেয়ারসে উঠে দাঁড়ালো। এত মেয়ে তোমাকে দেখানো হয়েছে, কোথাও তোমার পছন্দ হলো না। শেষ পর্যন্ত এমন একজনকে পছন্দ হয়েছে যার কিনা বাবা থেকেও নেই, বাবার কোনো পরিচয় নেই তাদের। মামার বাড়িতে বড় হওয়া মেয়ে, সমাজের কাছে আমাদের একটা মান সম্মান তো আছে নাকি? আমাদের সোসাইটির বড় বড় লোকেরা যখন এসে জিজ্ঞেস করবে মেয়ের বাবা কি করে, আমরা কি বলবো? রূপ দিয়ে সব হয় না আরিফ, এত ছেলে মানুষই যে কেন করো তুমি? আরিফ হতবাক হয়ে বাবার কথা শোনে। এই মানুষটাই ও বাড়ির সবার সামনে কত মিষ্টি করে কথা বলে সব ঠিকঠাক করলো, এখন বাড়িতে এসে কি রূপ দেখাচ্ছে সে? বাবা এসব কি বলছো তুমি? দেখো যা হওয়ার তা তো হয়েই গেছে। সারা জীবন তোমাদের কোনো ইচ্ছেই আমি অপূর্ণ রাখিনি, এটাও রাখবো না। এখানেই তোমার বিয়ে হবে। তবে পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নিজের স্ট্যাটাসের কথা ভাববে। তুমি খান বাড়ির একমাত্র ছেলে, তোমার এমন সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। আরিফ রাগে মুখ শক্ত করে বলো, তুমি পদ্মর মামাকে একান্ত ডেকে কি বলছো বাবা? আরিফের বাবা একটু ভড়কে যায়, আমতা আমতা করে বলে, তেমন কিছুই বলেনি। হঠাৎই প্রশ্ন করছো যে? সত্যি কিছু বলনি তাকে? যদি তাই হয় তাহলে সবার মতো থেকে উঠে যে তাকে আলাদা ডেকে নিয়ে কিছু বলার কি প্রয়োজন পড়লো জানতে পারি? আরিফের বাবা চিৎকার করে উঠে বলো, মুখ সামনে কথা বলো আরিফ, ভুলে যেও না তুমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে আছো। কোন সাহসে তুমি আমার কাছে কৈফিয়ত চাও? আরিফ শান্ত স্বরে বলল, আমি কোনো কৈফিয়ত চাইনি বাবা, বুঝতে পারছি না তুমি কেন এত রেগে যাচ্ছ। আরিফের বাবা ছেলের কাছে এসে চোখে চোখ রেখে বলো, সেই চেষ্টাও করনি। এই বলে সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে আরিফের সামনে থেকে চলে যায়। আরিফ কিছুই বুঝতে পারছে না তার বাবা হঠাৎ কেন এমন করছে। সে জোর করে চিন্তাটা মন থেকে সরিয়ে নেয়। তার চোখের সামনে এখন কেবল একজোড়া শান্ত হরিণীর মতো কাজল টানা চোখ আর পাতলা ঠোঁটের মিষ্টি একটা হাসি ভাসছে। আজ রাতে পদ্মর কাছে তার মা শুয়েছে। কেন জানি আজ তার বড় মেয়ের সাথে ঘুমোতে মন চাচ্ছে। মেয়েটা কিছুদিন পরে বাড়ি ছেড়ে চলে যাবে, চাইলেও সে আর মেয়েকে এভাবে পাবে না। এ কথা মনে পড়েই তার বুকটা হু হু করে উঠছে। মা, ও মা। হ্যাঁ রে পদ্ম, বল, তোমার কি মন খারাপ মা? সেতারার বুকটা ভার হয়ে আসে, কেমন যেন কান্না পেয়ে যায় তার। ও মা, জানো উনি আমাকে কি বলেছেন? কে পদ্ম? আরিফ সাহেব মা। আরিফের নামটা নিতে পদ্মর মুখ লাল হয়ে ওঠে। নিজে অবাক হয়ে যায় নিজের এসব কাণ্ডে। এখনো কেমন কিশোরী মেয়েদের মতো লজ্জা পাচ্ছে সে। সেতারা হেসে দেয়। অন্ধকারের মেয়ের লজ্জামাখা মুখটা ঠিকই বুঝতে পারছে সে। কি বলেছে আরিফ সাহেব তোকে? উনি বলেছেন আমি বিয়ের পরেও চাকরি চালিয়ে যেতে পারবো, ওনার বা ওনার পরিবারের কোনো সমস্যা নেই তাতে। সেতারা শোয়া থেকে উঠে বসে। তার মনটা অসম্ভব ভালো হতে শুরু করায়।
আনন্দের চোখে পানি চলে আসে। তুই সত্যি বলছিস পদ্ম? জিজ্ঞেস করছিলে তুই? পদ্ম উঠে বসে মায়ের সাথে। হ্যাঁ মা, উনি বললেন আমার যে কোনো আবদার যেন আমি ওনার কাছেই করি, উনি আমার সব আবদার মেটাবেন। সে তারা পদ্মকে 2 হাতে জড়িয়ে ধরে। খুশিতে আত্মহারা হয়ে যায় সে। তার মেয়েটার কপাল তার মতো হয়নি। আরিফ তাকে কোনোদিন তার বাবার মতো কষ্ট দেবে না, এটুকু সে ঠিক বুঝতে পেরেছে। সে মন খুলে তার 2 মেয়ের জন্য দোয়া করে, তার মেয়ে দুটো যেন চাঁদ কপালি হয়, স্বামী সংসার নিয়ে যেন অনেক সুখী হয়। নিবিড় ভাই একা একা এখানে দাঁড়িয়ে আছেন যে? সবাই শুয়ে পড়ার পর নিবিড় বারান্দায় এসে দাঁড়িয়েছিল। আজ অদ্ভুত সুন্দর জ্যোৎস্না ফুটেছে আকাশে। বাড়ির পাশেই একটা কামিনী ফুলের গাছ আছে। গাছ ভর্তি ফুল ফুটেছে। ফুলের মিষ্টি গন্ধে মমা করছে চারপাশ। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব উপভোগ করছে, বেশ ভালোই লাগছে নিবিড়ের। তার মনটাও আজ ভীষণ ভালো। মায়ের পর তার আপা তার দ্বিতীয় মা। হয়তো তাদের মধ্যে বয়সের পার্থক্য খুব বেশি নয়, কিন্তু তার আপা তাকে মায়ের মতোই ভালোবাসে। সেই আপার মুখে হাসি দেখে নিবিড়েরও অন্যরকম একটা ভালো লাগায় মন প্রাণ আচ্ছন্ন হয়ে আছে। কুহু ডেকে ধ্যান ভাঙে তার। আরে কুহু যে, ঘুমাও নেই? না নিবিড় ভাই, ঘুম আসছে না। এদিকে হাঁটছিলাম, দেখলাম আপনি একা দাঁড়িয়ে আছেন, তাই গল্প করতে চলে এলাম। বিরক্ত হননি নিশ্চয়ই? না না, বিরক্ত হব কেন? তা তুমি আছো কেমন বলো? কলেজ জীবন কেমন কাটছে? ভালো না নিবিড় ভাই, পড়াশোনা করতে ভালোই লাগে না। নিবিড় কুহুর কথা শুনে নিঃশব্দে হাসে। সেই হাসির দিকে তাকিয়েও অদ্ভুত একটা কষ্ট হয় কুহুর। এত সুন্দর কেন এই মানুষটা? হাসিটাই বা এত সুন্দর কেন হতে হবে একটা মানুষের? নিবিড় কি কোনোদিনও তার এই কষ্টটা বুঝবে না? হাসছেন কেন নিবিড় ভাই? এমনি হাসলাম কুহু। আচ্ছা কুহু, তুমি আপাকে তো তুমি করে বলো, আমাকে আপনি করে বলো কেন? আমাকে কি একটু বেশি সম্মান করো নাকি তুমি? কুহু লজ্জা পেয়ে বলে। সে ছোটবেলায় নিবিড়কে তুই বলেই ডাকতো। একসাথে খেলাধুলো করেই বড় হয়েছে তারা। কিন্তু প্রথম কৈশোরে পা দেওয়ার পর সে যখন বুঝে এই মানুষটাকে অন্য সবার চেয়ে বেশি ভালো লাগে তার, মানুষটা পাশে না থাকলে বুক কাঁপতে থাকে, আবার সামনে এলেও বুক ধরফর করতে থাকে। সেদিন থেকে সে নিবিড়কে আপনি বলে ডাকা শুরু করছে। কিন্তু এখন এই ডাকা নিবিড়কে কিভাবে বুঝবে সে? মানুষটা কি নিজে থেকে কোনোদিন বুঝবে না তার মনের কথা? নিবিড় আবারও চাঁদের দিকে তাকিয়ে উদাস হয়ে যায় কিছুটা। জানো কুহু, আমার চোখে অনেক স্বপ্ন, জানি না কবে সে স্বপ্ন পূরণ হবে। মা, মামা, মামি, আপা আমার জন্য অনেক করেছে। আমি পড়াশোনা একটু ভালো বলে ওরা খেয়ে না খেয়ে আমার পড়াশোনার খরচ মিটিয়েছে। জানি না ওদের ঋণ কখনো শোধ করতে পারবো কিনা আমি। শুধু জানি ওদেরকেও অনেক ভালো রাখতে হবে আমাকে। অনেক বড় একটা চাকরি করতে হবে, বড় একটা বাড়ি কিনবো, সেখানে আমরা সবাই খুশিতে থাকবো। মা আর মামি মিলে বাড়িটা সুন্দর করে গুছাবে। পুষ্প, মাহি আর তুমি বাড়ির সামনে একটা ফুলের বাগান করবে। কামিনী ফুলের গাছটা কিন্তু অবশ্যই লাগাবে। আপাতত শ্বশুর বাড়ি থাকবে তখন, মাঝে মাঝে দুলাভাইকে নিয়ে বেড়াতে আসবে। আমরা অনেক মজা করব, অনেক। নিবিড় স্বপ্নভরা চোখে উথাল পাথাল জ্যোৎস্না দেখে, কিন্তু তার পাশের চারটা যে একজোড়া ছলছল চোখ নিয়ে তার স্বপ্নের সাথে নিজের স্বপ্ন বুনতে চলেছে সেদিকে তার খেয়ালই নেই।